যে আসে সে তো যায়, জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয়। তবুও জীবনের কিছু মুহূর্ত, কিছু অনুভূতি হৃদয়ের অন্তরালে যে গভীর দাগ কেটে যায়, তাকে মোছা কার সাধ্যি। চলার পথে আমরা কত মানুষের সান্নিধ্য লাভ করি, ঘুরি ফিরি কথা বলি, আবার কিছু পরে ভুলেও যাই। তবে কিছু মানুষ থাকে যাদের না চাইতেও আমাদের অবচেতন মন হৃদয়ের কোন অতলে জায়গা করে দেয়। আর সে জায়গা কখন যে চিরস্থায়ী রূপ ধারণ করে, তা আমাদের নিজেদেরই ভাবনার অতীত। নমস্কার বন্ধুরা, অলিক স্বপ্ন বাই কণিকা চ্যানেলে আপনাদের স্বাগত। কথা মতো আবারও চলে এলাম ভিন্ন স্বাদের নতুন একটি গল্প নিয়ে। আজ রয়েছে লেখক চঞ্চল কুমার ঘোষের লেখা ছোট গল্প রাতের অতিথি। গল্প পাঠ ও নানা চরিত্র অভিনয়ে আমি কণিকা। শুরু হচ্ছে আজকের গল্প রাতের অতিথি। ট্রেনের বগির মধ্যেকার সরু রাস্তা
স্পষ্ট চিহ্ন। শান্তারাম বললেন, এই দিদি চক্রধরপুর নামবেন, আপনাকে হাসপাতালে নিয়ে যাবেন। গীতা তাড়াতাড়ি বলল, আর একটু অপেক্ষা করুন, হাসপাতালে গিয়ে একটা ইঞ্জেকশন দিলেই ব্যথা কমে যাবে। গীতার আন্তরিকতাটুকু ভালো লাগলো শান্তারাম। একজন সহযাত্রী উঠে আসেন, শান্তারামের দিকে ফিরে বলেন, এত রাতে স্টেশন থেকে হাসপাতালে কি করে যাবেন? এই সময় কোনো গাড়ি থাকে না। আরো 2-4 জন উঠে এসেছিল, সকলেরই চোখে মুখে সহানুভূতির চিহ্ন। একজন বলল, স্টেশন মাস্টারকে ফোন করে দিলে উনি হয়তো অ্যাম্বুলেন্স জোগাড় করে রাখবেন। শান্তারাম মোবাইল বার করলেন, কন্ট্রোল রুমে ফোন করে দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারে। জানলা দিয়ে বাইরের দিকে চোখ পড়ে, জমাট বাঁধা অন্ধকার, তার মাঝে বিরাট এক দৈত্য যেন সগর্জনে ছুটে চলেছে। দূরে দূরে মিটমিট করে আলো জ্বলছে। দিদি, আপনার জিনিসপত্র? জিজ্ঞেস করলেন শান্তারাম। নিয়ে আসছি। এক এক করে যাত্রীরা সকলেই যে যার সিটে চলে গিয়েছে। পেটের উপর চাপ দিয়ে অদ্ভুত এক ভঙ্গিতে বসে আছে সীতারাম। একটা ছোট ব্যাগ নিয়ে ফিরে আসে গীতা। তরুণী, কিন্তু দেহের তারুণ্যের চিহ্ন মাত্র নেই, পোড় খাওয়া জীবনের জীবন্ত ছবি। শান্তারাম দরজার কাছে গিয়ে দাঁড়ান। চক্রধরপুর আসছে, শহরের আলো চোখে পড়ছে। সকলে দরজার সামনে এসে দাঁড়ায়। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকে, সামান্য কয়েকজন মানুষ নামে, নয়তো প্রায় জনহীন প্ল্যাটফর্ম। শান্তারাম আগেই নেমে পড়েছেন। গেটের কাছে 2 জন পুলিশ দাঁড়িয়ে চেঁচিয়ে ডাক দিলেন, একজন পেশেন্ট আছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। ট্রেনে 2 জন যাত্রী সীতারামকে ধরে ট্রেন থেকে নামায়। গীতার কাঁধে 2 জনের ব্যাগ। পুলিশ 2 জন এগিয়ে আসে। রেল অফিস থেকে একজন লোক বেরিয়ে আসেন। বলুন শান্তারামজি, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি ফোন করেছিলেন, তবে অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। থানার একটা গাড়ি
হাসপাতালের বেডে চুপ করে শুয়েছিল সীতারাম। আগের দিন অপারেশন হয়ে গিয়েছে। কারখানা থেকে ফিরে হাসপাতালে আসে গীতা। ধীর পায়ে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। খুব আস্তে ডাক দিল, আজ কেমন আছেন? চোখ মেলল সীতারাম। ভালো, আজ আর বিশেষ ব্যথা নেই। অপারেশন ভালো হয়েছে, ব্যথা যেটুকু আছে দেখবেন কাল পরশুর মধ্যেই কমে যাবে। সবকিছু তোমার জন্যে। মাথা নাড়ে গীতা। আমি আর কি করলাম? সীতারাম গীতার মুখের দিকে তাকায়। রাতে তুমি এখানে না নিয়ে এলে কি হতো জানি না। মনে হচ্ছিল ট্রেনের মধ্যেই মারা যাব। ভালো লাগে গীতার। কত মানুষের জন্য কত কিছু করেছে। জীবনে বোধহয় এই প্রথম কেউ তার স্বীকার করল। তবু বলে, আমি আর কি করলাম? যা করবার চেকার ভদ্রলোক করলেন। তার ডাক্তার কি বললেন? কয়েকদিন থাকতে হবে। আমার বাড়িতে যদি খবর দেন। পাড়া গ্রাম, ফোন নেই, চিঠি লিখতে হবে। রাধানাথ সাউ, গ্রাম মণিগুড়া, পোস্ট মণিগুড়া, ওড়িশা। আমার কারখানার পাশেই পোস্ট অফিস। আমি নিজেই চিঠি লিখে দিচ্ছি। বাড়িতে কে কে আছে? মেইলি কৌতূহল। মা, বাবা, দাদা, বৌদি আর ছোট ভাই। একটু ইতস্তত করে গীতা বলল, এদিকে কোথায় এসেছিলেন? খড়গপুরে, ইলেকট্রিকের কাজ করি। যখন যেখানে কাজ হয় মালিক সেখানে পাঠায়। 3 মাস পর বাড়ি যাচ্ছিলাম। বাড়ি গিয়ে কিছুদিন বিশ্রাম নিলে একেবারে সুস্থ হয়ে যাবেন। আরো কিছু বলতে যাচ্ছিল গীতা। একজন নার্স এসে তাড়া দেয়, ডাক্তার আসবেন, সকলে বাইরে যাও। উঠে পড়ে গীতা। বলল, চলি, কারখানায় যেতে হবে, আবার বিকেলে আসবো। ফিরে যায় গীতা। যতক্ষণ দেখা যায় এক দৃষ্টি তার চলার দিকে তাকিয়ে থাকে সীতারাম। অন্য দিনের চেয়ে একটু দেরি হয় কারখানা থেকে বার হতে। বাড়ি থেকে কারখানা মাইল 2 রাস্তা। রোজ এই পথ ধরেই হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে গীতা। কারখানায় যা পায় একটা পেট অসুবিধে হয় না। তবুও কোথায় যেন শূন্যতা। জীবনে কোনো আনন্দ নেই, হাসি নেই। তুষের আগুনের মতো পুড়তে পুড়তে এই জগৎ সংসার দিশেহারা। এতদিন মা ছিল, বুড়ো হয়ে গিয়েছিল, তবু ঘরে ফিরে দুটো কথা বলার মতো একজন মানুষ ছিল। তাদের কারখানায় 8 জন মেয়ে কাজ করে। সকলের সংসার আছে। 2-1 বার যে মনে হয়নি এমন নয়, কিন্তু স্বপ্ন দেখতে ভয় লাগে। চাপা অস্থিরতা বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে। সারাদিন কাজের পর বার হয় গীতা। হাসপাতালে যেতে হবে। নিজের অজান্তেই মন টেনে নিয়ে যায়। ভাবনার রেশটুকু কেটে যায় হাসপাতালের গেটের সামনে এসে। কত মানুষের ভিড়, বেশিরভাগ রোগীর আত্মীয় পরিজন। বারান্দা পেরিয়ে ওয়ার্ডে ঢোকে গীতা। সব বেডের কাছেই লোকজন। জমজম করছে ভিতরটা। বালিশে হেলান দিয়ে বসেছিল সীতারাম, দাড়ি কামানো। চোখে মুখে প্রথম দিনের দেখা অসুস্থতার চিহ্ন নেই। অনেক সহজ স্বাভাবিক। সামনে এসে দাঁড়াতেই হাসলো সীতারাম। ভাবলাম তুমি আর আসবে না। একটু দেরি হয়ে গেল। ব্যাগ থেকে 2টো আপেল বার করে দিল গীতা। খেয়ে নেবেন। টুল টেনে নিয়ে বসলো গীতা। আর ডাক্তার কি বলল? সেলাই কেটে 7 দিন পর ছুটি দিয়ে দেবে। নরম গলায় গীতা বলল, আমি রোজ আসবো। কষ্ট হবে তোমার? মুখ তুলে জানলার দিকে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে গীতা। হঠাৎ মুখ ফিরিয়ে বলল, কিসের কষ্ট? ঘরে গিয়েও সেই একা। তবু এখানে আপনার সঙ্গে 2টো কথা বলি, মানুষজনের মাঝে বসে থাকি। গীতার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সীতারাম। 2 দিনের পরিচয়। সামান্য দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করে, একা থাকো কেন? কেমন আনমনা হয়ে যায় গীতা। মনে হলো, কি লাভ নিজের জীবনের গোপন ক্ষতটুকু অন্যের কাছে প্রকাশ করে?
তবু বলে, একা তো থাকতে চাইনি, বিয়ে হয়েছিল। 3 দিন পর জানতে পারলাম বরের আরেকটা সংসার আছে, ছেলে মেয়ে বউ। মেনে নিতে পারলাম না, চলে এলাম। গম্ভীর গলায় সীতারাম জবাব দেয়, মেনে নেওয়া উচিতও নয়। হঠাৎ হেসে ওঠে গীতা। আমার কথা থাক, আপনার কথা বলুন। এক মুখ হাসি ছড়িয়ে সীতারাম বলল, বাড়ির সবাই খেতি জমি করে, আমার কোনোদিনও ভালো লাগেনি। ওখানে রেল লাইনের কাজ হচ্ছিল, একজনের সঙ্গে পরিচয় হলো, সে কাজের ব্যবস্থা করে দিল। তখন 20 বছর, ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। বছরে 2-1 বার বাড়ি যাই, নয়তো সারা বছর বাইরে বাইরে ঘুরি। কত জায়গায় যান, কত মানুষ দেখেন। অল্পক্ষণ চুপ করে থাকে সীতারাম, তারপর বলল, প্রথম প্রথম ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। 40 বছরে পা দিলাম, যাযাবরের মতন ঘুরতে আর ভালো লাগছে না। সংসার পাতলেন না কেন? প্রশ্ন করে গীতা। যে মেয়েটাকে জীবনে নিয়ে আসবো তাকেও যাযাবরের মতো ঘুরতে হবে, শুধু শুধু একটা মেয়েকে কষ্ট দেওয়া। ঘন্টা বাজে, ভিজিটিং আওয়ার শেষ। ওয়ার্ড বয় হাঁক মারে, সবাই বাইরে যাও। উঠে দাঁড়ালো গীতা, কাল আবার আসবো। নিজের অজান্তেই হাত বাড়িয়ে দেয় গীতা। আলতো করে তার হাতটা ছোঁয় সীতারাম, ধীর পায়ে বেরিয়ে আসে গীতা। হাসপাতালের গেটের এক পাশে কয়েকটা গাছ। আজ হঠাৎ চোখে পড়ে নয়নতারা ফুলের ঝাড়, অনেক ফুল ফুটে আছে, হাওয়ায় দুলছে। সন্ধে নেমেছে, বড় রাস্তা পেরিয়ে গলিতে ঢোকে। প্রাকৃতিক নিস্তব্ধতার মাঝে কোনো বাড়িতে রেডিওয় গান বাজে। দরজার সামনে এসে দাঁড়ালো। রাস্তার আলোটা অনেকদিন হলো খারাপ হয়ে গিয়েছে, চাপা অন্ধকার। ভূতের মতো অন্ধকারটা যেন হঠাৎ তার উপর চেপে বসে। বুকের মধ্যে জমে থাকা নিঃশ্বাস বেরিয়ে আসার পথ খোঁজে। ব্যথায় আড়ষ্ট হয়ে যায় সমস্ত অন্তর। অন্যদিনের চেয়ে আগেই শুয়ে পড়ে, ঘুম আসে না, ছটপট করতে থাকে। সকালে উঠে দেখে কলে জল আসেনি। রাস্তার কলে লাইন দেয়, লম্বা লাইন। 2 বালতি জল নিতে সকালের অর্ধেক সময় কেটে যায়। 2টো ভাত ফুটিয়ে কারখানায় ছুটে। অনেক দেরি হয়ে গিয়েছে, বকাবকি করে মালিক। অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। কাজের মধ্যে বারবার মনটা আনমনা হয়ে যায়। পাশের বউটা খোঁচা মারে, আজ কি হলো তোর? কিছু না তো। কষ্ট করে হাসবার চেষ্টা করে। ছুটি হতেই ছুটতে আরম্ভ করলো। কেমন আশ্চর্য লাগছিল, অচেনা অজানা একজন মানুষ কিসের টানে তার কাছে ছুটে চলেছে। বিছানায় বসেছিল সীতারাম। গীতাকে দেখে হাসলো, বলল, ভাবছিলাম তোমার কথা, সকালে এলে না। কলে জল ছিল না, দেরি হয়ে গেল, খারাপ লাগছিল। আজ ডাক্তার হাঁটতে বলেছে, অল্প হেঁটেছি, একা হাঁটতে ভয় লাগছিল। এখন হাঁটবেন? হাঁটতে পারি। হাত বাড়িয়ে দিল গীতা। শক্ত করে ধরে সীতারাম। ভিড় বাঁচিয়ে খুব সাবধানে বারান্দায় হাঁটে। একসার বেঞ্চি পাতা। খানিকটা হেঁটেই ক্লান্ত লাগে সীতারামে। গীতার মুখের দিকে তাকায়, এখানে একটু বসি, পরে আবার হাঁটব। পাশাপাশি দুজনে বসে। অদ্ভুত এক অনুভূতি। দুজন মানুষ, একজন নারী আর একজন পুরুষ। গোপন এক সত্তা বুকের মধ্যে একটু একটু করে মাথা চাড়া দিয়ে ওঠে। সেখানে গোপন একটা দরজা ধীরে ধীরে খুলতে থাকে। ব্যাকুল হয় প্রত্যাশা। মনটাতে রাতের অন্ধকার পেরিয়ে ভোর হয়ে আসে। বারান্দা জুড়ে কত মানুষ, কত রুগী। কেউ একজন মারা গিয়েছে, বাড়ির মানুষগুলো কাঁদতে কাঁদতে চলেছে। বড় কষ্ট হয়। নিজেকে স্বাভাবিক রাখার জন্য সীতারামের দিকে তাকিয়ে গীতা বলে ওঠে, এখান থেকে বাড়ি যাবেন, তারপর কোথায় যাবেন?
দক্ষিণ ভারতে একটা কাজ শুরু হবে, বড় কাজ, 2-3 বছর ধরে চলবে। সেখানে যাব। কোথায় থাকবেন? যেখানে কাজ হয় তার আশেপাশে কোথাও ঘর তৈরি হবে, ইটের দেওয়াল, টিনের চাল। সেখানে সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে রান্না হয়, খাই। সন্ধে হয়, ওয়ার্ডে ঘন্টা বাজে, বাড়ির মানুষরা একে একে ফিরে চলে। উঠে দাঁড়ালো গীতা। চলুন, আপনাকে বেডে দিয়ে আসি। সীতারামের হাত ধরে গীতা। বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ধীর পায়ে বেরিয়ে আসে হাসপাতাল থেকে। বুকের মধ্যে রক্তের ঢেউ ওঠে। ঘরে ঢুকে আলো জ্বালায়। এতদিনের চেনা ঘর আজ যেন নতুন লাগে। জানলার পাশে কোনো ফুল ফুটেছে, তার গন্ধ আসে। প্রতিদিন দুবেলা হাসপাতালে যায় গীতা। বেঞ্চে বসে গল্প করে। সীতারাম বলে, ডাক্তার বলেছে পরশু সেলাই কেটে আমায় ছুটি দিয়ে দেবেন। গীতা একটু ভাবে, বলে, বাড়ির লোক না এলে কি করে বাড়ি ফিরবেন? আমি একাই চলে যাব। মাথা নাড়ে গীতা। এত দূরের রাস্তা, 2-4 দিন বিশ্রাম নিয়ে গেলে ভালো হতো। গীতার মুখের দিকে তাকালো সীতারাম। বলল, হাসপাতালে আর থাকতে দেবে না। আমার বাড়িতে থাকবেন? কোনো অসুবিধে হবে না। দ্বিধাহীনভাবে সীতারাম বলল, তাই থাকবো। গীতার ঘুমের মধ্যে স্বপ্নের ঘোর। নিজেকে দেখে সে যেন সীতারামের বুকের মধ্যে শরীর ডুবিয়ে আছে। লজ্জা পায়। ভোরে উঠে ঘর গোছায়। মানুষটা যদি আসে। এক সময় নিজেকে নিজেই প্রশ্ন করে, কার জন্য সে এত কিছু করছে? পথের পরিচয় 2 দিন পরে পথেই শেষ হয়ে যাবে। মনের মধ্যে কোনো উত্তর খুঁজে পায় না। বিকেলে কারখানা থেকে ছুটতে ছুটতে আসে গীতা। বিছানায় বসে সীতারাম। হাঁপাচ্ছিল গীতা। নিজের জলের বোতলটা এগিয়ে দিল সীতারাম। টুলটা কেউ নিয়েছে। বিছানার ওপরেই বসে পড়ে গীতা। আজ কেমন আছে? খুব ভালো। আর কোনো কষ্ট নেই। কাল সকালে ডাক্তার আসবেন। সেলাই কেটে দুপুরে ছুটি হয়ে যাবে। কিছু ভাবল গীতা। বলল, আপনার বাড়ির কেউ তো এলো না? হয়তো চিঠি পায়নি। চিন্তার কিছু নেই। আমি দুপুরে আসতে পারবো না। একটু অপেক্ষা করবেন, বিকেলে এসে আপনাকে নিয়ে যাব আমার ঘরে। কত দূর তোমার ঘর? হাসতে হাসতে গীতা বলল, একদম কাছে। একটু এগিয়ে একটা কালী মন্দির আছে, তার পাশের গলির শেষ বাড়িটা। কয়েক পলক গীতার দিকে তাকিয়ে থাকে সীতারাম। খুব আস্তে বলে, তুমি আমার জন্য যা করেছ, কোনো বউ তার স্বামীর জন্যও এত করে না। লজ্জা পায় গীতা। সারাদিন পরিশ্রমে ক্লান্ত মুখ রাগা আভায় লাল হয়ে ওঠে। বেশিক্ষণ বসার সময় হয় না। ভিজিটিং আওয়ার শেষ। উঠে পড়ে গীতা। রাতটা ঘুমার স্বপ্নের হাত ধরাধরি করে চলে। পরিষ্কার গোছানো ঘর, বিছানার ওপর কাঁচা চাদর। এতদিন পর ভালো করে চুল বাঁধে, জিনিসপত্র গোছায়। রাতে এসে রান্না করবে। সকালে ঠান্ডা খাওয়ার কিছুতেই খেতে দেবে না মানুষটাকে। কারখানার কাজে ভুল হয়ে যায়। উৎকণ্ঠায় ছটফট করে। কখন যাবে হাসপাতালে? কারখানার ছুটি হয়। কখন মানুষটার ছুটি হয়ে গেছে? এতক্ষণ নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করে বসে আছে হাসপাতালে। কত মানুষের ভিড়। 2-1 জনকে প্রায় ধাক্কা মেরে ঢুকে পড়ে। ওয়ার্ডে ঢুকে সীতারামের বেডের সামনে আসতেই থমকে গেল। তার বিছানার ওপর গ্রাম্য চেহারার মাঝবয়সী একজন লোক বসে আছে। বুকের মধ্যে রক্ত ছলাৎ করে ওঠে। তবে কি? সীতারাম তাকে দেখতে পায়। এসো এসো, তোমার কথাই বলছিলাম। আমার দাদা পরশু তোমার চিঠি পেয়েছে। কাল বেরিয়েছে, আজ সকালে পৌঁছেছে। সীতারামের দাদা হাসি মুখে বলল,
ভাই বলছিল আপনি অনেক করেছেন। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি ভাইকে নিয়ে স্টেশনে চলে যাব, রাতের ট্রেন ধরব। কিছু বলতে গিয়ে থমকে গেল গীতা। কথা ফোটে না মুখে, চোখের দৃষ্টি নেমে আসে। বুবা যন্ত্রণায় নিষ্পলক চোখে মাটির দিকে তাকিয়ে থাকে। অসীম এক হাহাকার। বুঝতে পারে সীতারাম, তার বুকের মধ্যেও চাপা যন্ত্রণা, ভেঙে যাওয়া দুদিনের খেলাঘর। ধরা গলায় বলে, তোমার ঠিকানা দিও, চিঠি লিখব, এদিকে এলেই নিশ্চয়ই আসব। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে গীতা। হঠাৎ কিছু মনে পড়তেই বলল, আপনার ব্যাগ আমার ঘরে রয়েছে, নিয়ে আসি। সীতারামের দাদা তাড়াতাড়ি বলল, আপনি কেন কষ্ট করে নিয়ে আসবেন, আমি যাচ্ছি। তারপর ভাইকে নিয়ে একেবারে স্টেশন চলে যাব। সন্ধে হয়ে আসছে, আর দেরি করব না। সীতারাম গীতার দিকে তাকায়। সেই ভালো হবে, তুমি সারাদিন পরিশ্রম করেছ, দাদা তোমার সঙ্গে যাবে। অস্ফুটে গীতা বলে ওঠে, চলুন। সীতারামের দাদা এগিয়ে যায়। গীতা মুখ তোলে, আসি, ভালো থাকবেন। প্রতিদিনের মতো হাতটা বাড়িয়ে সীতারামকে ছুতে চাইল গীতা, পারল না। নিঃশব্দে বেরিয়ে এলো। ঘরে এসে আলো জ্বালে। ব্যাগটা নিয়ে সীতারামের দাদার হাতে দেয়। আর দাঁড়ালো না মানুষটা। দরজা বন্ধ করে গীতা। ঘর শূন্য, বিছানায় চাদর পাতা, সবকিছু সাজানো গোছানো। সবকিছু যেন ঝাপসা লাগে। একটা ঘোরের মধ্যে বিছানায় এসে বসে। অর্থহীন এক ভাবনা। হঠাৎ রাতের আধারে মানুষটা এসেছিল, তেমনি করেই চলে গেল। হয়তো অনেক দিনের জন্যে, কিংবা চিরদিনের জন্যে, কে জানে, কে বলতে পারে। কোনো রাতের ট্রেনে চেপে সে আবার এই স্টেশনে নামবে, তারপর হাসপাতালের রাস্তা ধরে গলির মধ্যে ঢুকে পড়বে। তার ঘরের দরজার সামনে কড়া নাড়বে, বলবে, আমি এসেছি। তখন একটু অবাক হবে না গীতা। এক মুখ হাসি ছড়িয়ে বলবে, আমি জানতাম আপনি আসবেন। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আমরা কেমন ছোট ছেলে হয়ে যাই, আপন মনে বালি দিয়ে ঘর বানাতে থাকি। যদিও আমাদের পরিণত মন জানে একটু পরেই জোয়ার আসবে, দুরন্ত ঢেউ ফিরতি পথে ভাসিয়ে নিয়ে যাবে এই বালির ঘরখানা। তবু আমরা পরম যত্নেই ঘর বানাতে থাকি। গীতাও তাই সীতারামকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। হতে পারে সে ঘর ক্ষণস্থায়ী, এক রাতে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের প্রতিবেদন? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের ভালো লাগা আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করবে। আজ তবে আসি, শুভরাত্রি।